আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমজাদ খান। প্রথমেই সংবাদ শিরোনাম। গণভোট নিয়ে মতভেদে উপদেষ্টা পরিষদের উদ্বেগ, এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে গণভোটের বিষয়ে ঐক্যবদ্ধ সুপারিশ জমা দেওয়ার আহ্বান উপদেষ্টা পরিষদের। জুলাই আন্দোলনে রাজধানীতে কার্নিশে ঝুলে থাকা একজন সহ দুজনকে হত্যার ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৫ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামীকাল। নির্বাচনকে সামনে রেখে একটি মহল তথ্যের অপপ্রচার চালাচ্ছে, সকলকে তথ্য যাচাই করে প্রচারের আহ্বান সিইসির। চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণে আগামী জুনে টেন্ডার আহ্বান, এটি বাংলাদেশকে পুরো বিশ্বের সঙ্গে যুক্ত করবে। দেশি বিদেশি ঠিকাদারদের সঙ্গে আলোচনায় বন্দর কর্তৃপক্ষ। শীতের আগে চট্টগ্রামে বাড়ছে সর্দি, কাশি, জ্বরসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ। শীতে ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাব কমাতে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, হাসপাতালে আরও ৩ ফিলিস্তিনির মৃত্যু। এবং মুম্বাইয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ভারত। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত খবর। গণভোট কখন হবে এবং জুলাই সনদে বর্ণিত ভিন্ন মতগুলো প্রসঙ্গে কী পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয় ঐক্যমত কমিশন প্রণীত জুলাই জাতীয় সনদ এবং এর বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে উপদেষ্টা পরিষদের এক জরুরি সভায় এই আহ্বান জানানো হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, রাজনৈতিক দলগুলোর নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে। গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কী হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে তা নিয়ে সভায় উদ্বেগ প্রকাশ করা হয় বলে জানান ডক্টর আসিফ নজরুল। সভায় সংস্কার বিষয়ে ঐকমত্য স্থাপনের প্রচেষ্টা এবং বহু বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়। উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়েও আলোচনা করা হয়। সভায় ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয় বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। পরিষদের সভায় ঐক্যমত কমিশনের প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার আদেশ চূড়ান্তকরণ এবং এতে উল্লেখিত গণভোট আয়োজন ও গণভোটের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। সভায় লক্ষ্য করা হয় যে ঐক্যমত কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে। এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কী হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই প্রেক্ষিতে গণভোটের সময় কখন হবে, মানে গণভোট কবে অনুষ্ঠিত হবে, গণভোটের বিষয়বস্তু কী হবে, জুলাই সনদে বর্ণিত ভিন্নমতগুলো প্রসঙ্গে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে ঐক্যমত কমিশনের প্রস্তাবগুলোর আলোকে জরুরি ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন বলে সভা অভিমত ব্যক্ত করে। এসব ক্ষেত্রে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে
সম্ভাব্য দ্রুততম সময়ে সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। উপদেষ্টা পরিষদের সভায় 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের সংকল্প পুনর্ব্যক্ত করা হয়। জুলাই আন্দোলনে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন ট্রাইব্যুনাল। এই মামলার তৃতীয় সাক্ষী হিসেবে আজ শহীদ নাদিমের স্ত্রী তাবাসসুম আক্তার নিহা এবং চতুর্থ সাক্ষী হিসেবে প্রত্যক্ষদর্শী ইয়াকুব মিয়া নামের এক ব্যক্তির আজ সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল। এর আগে গত 27 অক্টোবর দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গুলিবিদ্ধ শিশু বাসিদ খান মোসার বাবা মোসাফিজুর রহমান। আর 23 অক্টোবর প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন কার্নিশে ঝুলে থাকা গুলিবিদ্ধ হওয়া সেই আমির হোসেন। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ছাড়াও মামলাটির 5 আসামির বাকিরা হলেন ডিএমপির খিলগাঁও জোনের সাবেক এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ বশিউর রহমান ও সাবেক এসআই তরিকুল ইসলাম ভূঁইয়া। আসামিদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিরা পলাতক। সকালে গ্রেপ্তার থাকা আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি আজ জাতীয় নির্বাচনে আনসার ও ভিডিপির ভোট কেন্দ্রে নিরাপত্তা মহড়া এবং মৌখিক প্রশিক্ষণ পরিদর্শন অনুষ্ঠানে এই কথা বলেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রামীণ প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, আগামী নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দায়িত্ব দেয়া হবে তরুণ ও প্রশিক্ষিত সদস্যদেরই। দলীয় বা অদক্ষ ব্যক্তিদের এই কাজে যুক্ত করার কোনো সুযোগ নেই। সিইসি জানান, ভোট ব্যবস্থাপনায় দায়িত্ব পালনকারী সবাই যেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই 19 নভেম্বর থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করবে নির্বাচন কমিশনার। অনুষ্ঠানে দেশের 74টি কেন্দ্র থেকে একযোগে অনলাইনে যুক্ত হন 7,886 জন প্রশিক্ষণার্থী। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে ঘিরে একটি মহল অপপ্রচারে লিপ্ত রয়েছে, তাই বৃহত্তর স্বার্থে যাচাই বাছাই করে তথ্য প্রচারের আহ্বান জানান সিইসি। এর অপব্যবহার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটানো ফেলা সম্ভব এটা। এবং যারা দুষ্ট লোক, যারা সমস্যা সৃষ্টি করতে চায়, তারা এই সুযোগটা নিতে পারে। আমার বাহিনীর সদস্যদের প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা ব্যক্তিগত পর্যায়ে যাদের সাথে যোগাযোগ হয় এবং তাদেরকে বুঝাবেন যে কোনো একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে দেখলে সাথে সাথে যাতে বিশ্বাস না করে, এটা ফ্যাক্ট চেক করে এটা সত্য না মিথ্যা এটা যাচাই করে তারপরে যাতে বিশ্বাস করে এবং তারপরে যাতে শেয়ার করে। মেট্রো রেলের নকশায় ভুল থাকতে পারে, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার, ঠিকমতো বুঝে না নেওয়া সহ বিভিন্ন কারণে সাম্প্রতিক দুর্ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তিনি বলেন, তদন্তের পরেই নিশ্চিতভাবে দুর্ঘটনার কারণ বলা যাবে। আজ সকাল মেট্রো রেল কার্যালয়ে চলমান মেট্রো রেল প্রকল্প এবং এর পরিচালনায় সার্বিক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, মেট্রো রেল প্রকল্প বুঝে নেবার দায়িত্ব ছিল কনসালটেন্সি প্রতিষ্ঠানের, কিন্তু অদক্ষতার কারণে হয়তো সেখানে ঘাটতি ছিল। প্রথম ফিলোসফি হলো পাবলিক সেফটি ফার্স্ট। গত 2 মাস আগে একটা ফাইনাল রিপোর্ট হয়েছে, যেটাতে হলো সমস্ত পিয়ারগুলি ফিজিক্যালি আমরা ইনভেস্টিগেট করছি, ডিফরমেশন হয়েছে কিনা, কোনো ডিসপ্লেসমেন্ট হয়েছে না, কোনো কম্প্রেশন হয়েছে না বিয়ারিংয়ের, অথবা কোনো অ্যাস্থেটিক ভিউতে কোনো দেখা যাচ্ছে কিনা যেটা নট ফিট ফর ফাংশন। ইনসিডেন্টের পরে তো আমরা আবার পুরাটাই রিইনভেস্টিগেট করেছি, যেখানে ব্র্যাকেট লাগানো দরকার আমরা ব্র্যাকেট লাগাই ফেলেছি ইমিডিয়েটলি। প্রবাবিলিটি হলো ডিজাইন ফল্ট হতে পারে, কনস্ট্রাক্টিবিলিটি হতে পারে, যেই জিনিসের উপরে বসাইতে বলছে যেই জিনিস দিচ্ছে এটা হতে পারে, অথবা ওয়ার্কম্যানশিপও হতে পারে।
কন্ট্রাক্টর ওই ডিজাইন কমপ্লায়েন্স করে কনস্ট্রাকশন করবে। কনস্ট্রাকশন করার পরে কনসালটেন্টের কাজ হলো কাজটা নেওয়ার পরে ডিএমটিসিএল মানে এমপ্লয়ারকে বুঝায় দেওয়া। তো এই কাজগুলিতে কিছু তাড়াহুড়া হয়েছে তখন। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন কুড়ির ফাইনাল পর্বের আজ তৃতীয় দিন। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রতিযোগিতা শুধু শিল্পীকে খুঁজে বের করেনি, গড়ে তুলেছে দেশের সাংস্কৃতিক ভবিষ্যৎ। 2025 সালের নতুন কুড়ির বহুল প্রতীক্ষিত ফাইনাল পর্ব চলবে 4 নভেম্বর পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন স্বপ্নাজ স্মৃতি। দেশজুড়ে অডিশনের মধ্য দিয়ে শুরু হয়েছিল এ বছরের নতুন কুড়ির পথ চলা। সারা দেশের হাজারো প্রতিভাবান শিশু কিশোর অংশ নেয় এই প্রতিযোগিতায়। তারও সামনে দুইটা ওরা, আমার সামনে দুইটা ওরা। দেখেন আমি আরও একটা জিনিস চিন্তা করে দেখলাম, আমার মা যখন আমাকে ঘাড়ে ধরে কেলানি দেয় তখন আমার অবস্থাটাও ইঁদুরের মতোই হয়। নাচ, গান, অভিনয়, আবৃত্তি, কৌতুক, হামনাচ সহ 12টি বিষয়ে দেখিয়েছে নিজেদের মেধা আর মনন। আমি যে বাংলাদেশের সকল শিক্ষার্থীকে ফেলে রেখে এই ফাইনাল পর্যায়ে আসতে পারছি, আমার অনেক ভালো লাগছে। আমি যদি আবৃত্তিতেও যদি হতাম তাহলে তাও আমার কোনো দুঃখ হতো না, কারণ আমি যে সেরা 5-এর মধ্যে যে আসতে পেরেছি এটাই আমার জন্য অনেক বেশি ভালো লাগছে। অনেক মজার ছিল, সবার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, এই পরিবেশ সম্পর্কে জানা হয়েছে, অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে, এটা বাবা হিসেবে অনেক আনন্দের। আর বিটিভির এখানে সকল কিছুই খুব সুন্দর এবং সুশৃঙ্খল, এই বিষয়টা আমাকে আরও অনেক মুগ্ধ করেছে। সবাই আন্তরিক এবং সুন্দর, সবার ব্যবহার এবং সব কিছু মিলে চমৎকার। আমাদের আগামী প্রজন্ম যেন এই সুস্থ একটি বিনোদন তারা পেতে পারে এবং তারা যেন তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়। ফাইনাল পর্বের তৃতীয় দিনে উচ্চাঙ্গ নৃত্য, হামনাথ, রবীন্দ্রসঙ্গীত, কৌতুক ও দেশাত্মবোধক গানে 39 জন প্রতিযোগী অংশ নেয় মঞ্চে। গ্রুমিং পর্ব ও সেরা 10-এ উত্তীর্ণ হয়ে এবার শিশু কিশোররা এসেছে ফাইনাল লড়াইয়ে। এমন প্রস্তুতিতে শিশুদের পাশে ছিলেন দেশের খ্যাতনামা শিল্পী, অভিনেতা ও বিচারকরা। তারা বলছেন নতুন কুড়ির শিশু কিশোররা দেশের সাংস্কৃতিক অঙ্গনে দারুণ ভূমিকা রাখবে। এই ছেলে মেয়েরা যারা পার্টিসিপেট করেছে বা এখানে অংশগ্রহণ করেছে, তাদের মধ্যে একটা বীজ বপন হয়েছে যে আমাকে ভালো করে শিখতে হবে, এবং অবশ্যই এদের মধ্যে সেই বীজটাই বপিত হয়েছে যে ওরা ভবিষ্যতে একজন শিল্পী হয়ে তৈরি হবে। এটা একটা সাংঘাতিক পজিটিভ দিক আমি মনে করছি। মানে চ্যাম্পিয়ন রানার আপে হয় কি, ওদের যারা পেলো তারা তো পেলো, কিন্তু যারা পেলো না তাদের খুব মন খারাপ হয়ে যায়। 5 জন থেকে 1 জন চ্যাম্পিয়ন হলো, 1 জন রানার আপ হলো, বাকি 3 জন তো খেলনা নয়। কারণ মানে ক্রিম অফ দ্য ক্রিম বলা হয়, যেটা আর কি, আমরা ছেকে তুলছি তো ছেলে মেয়েদের। নতুন কুড়ি আবার ফিরে এসেছে, দেখে ভীষণ ভালো লাগছে। পারফরমেন্স খুব ভালো লাগছে, মনে হচ্ছে মানে বাচ্চারা একটা উৎসাহ পেয়েছে নিজেদেরকে প্রুফ করার, যে তারা কত ভালো গায়, এবং এই চর্চাটা যে আছে এর মধ্যে দিয়ে এটা উঠে আসছে, ভালো লাগছে। এই ফাইনাল পর্বে 12টি বিষয়ে সেরা 5 জন করে মোট 127 জন প্রতিযোগী অংশ নিচ্ছে ফাইনালে। সারা দেশের শিশু কিশোরদের প্রতিভার আবিষ্কার ও বিকাশের সুযোগ তৈরি করতেই নতুন কুড়ির এই আয়োজন। কারণ প্রত্যেকেই আশা করে নতুন কুড়ির মঞ্চ থেকে উঠে আসবে আগামী দিনের তারকা, আর তারাই এগিয়ে নিয়ে যাবে বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রা। স্বপ্নাজ স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে বে টার্মিনাল হবে দেশের অর্থনীতির গেম চেঞ্জার। এটি শুধু একটি অবকাঠামো নয়, সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার প্রকল্প। 2030 সাল নাগাদ এটির কার্যক্রম শুরু হবে। ফলে ইউরোপ, মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বের বড় জাহাজে পণ্য সরবরাহ করা যাবে। টার্মিনাল নির্মাণে চলতি অর্থবছরের জুনে টেন্ডার আহ্বান করবে সমুদ্র বন্দর চট্টগ্রাম। সকালে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে দেশি বিদেশি ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় এমন তথ্য জানানো হয়। আমজাদ হোসেনের প্রতিবেদন।
দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% সম্পন্ন হয় প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম দিয়ে, যেখানে প্রতি বছর কন্টেনার হ্যান্ডেলিংয়ের সংখ্যা প্রায় 33 লাখ TEUs, জাহাজ ভেড়ে প্রায় 4000। এই বন্দরের চাহিদা যেখানে প্রতি বছরই বাড়ছে না কেবল সুযোগ সুবিধা, রয়েছে নানা সংকটও। এর মধ্যে অন্যতম কর্ণফুলী নদীতে সীমিত স্রোত, কম দৈর্ঘ্য, একমুখী চলাচল এবং 190 মিটারের বেশি ড্রাফটের জাহাজ ভিড়তে না পারা, ফলে পণ্য খালাসে বিলম্ব নিত্যদিনের ঘটনা। বিশ্ব ব্যাংকের হিসাবে এর ফলে প্রতিদিন $1 মিলিয়ন অতিরিক্ত ব্যয় বাড়ে চট্টগ্রাম বন্দরে। এছাড়া 2040 সালে শেষ হতে যাচ্ছে বন্দরের সচল টার্মিনাল CCT এবং NCDর আয়ুষ্কাল। এমন প্রেক্ষাপটে আমদানি রপ্তানির ভবিষ্যতের চাহিদা মেটাতে সরকার বঙ্গোপসাগরের পাড়ে নির্মাণ করছে বে টার্মিনাল। এর নির্মাণ কার্যক্রম, টার্মিনাল সম্পর্কিত তথ্য, কেনাকাটার পরিকল্পনা নিয়ে সোমবার সকালে দেশি বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান এবং অংশীজনের সঙ্গে বৈঠক করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যেখানে অংশ নেয় বিশ্ব ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক প্রতিনিধি। সভায় বন্দর চেয়ারম্যান বলেন, সারা বিশ্বকে যুক্ত করার এই বে টার্মিনাল আন্তর্জাতিক মান এবং যথাযথ নিয়ম মেনেই নির্মাণ করা হবে। ব্যবসা বাণিজ্যের হাব হয়ে উঠবে এই বে টার্মিনাল। আশা করি আমরা যে প্রজেক্টটা করব এটা জাতির জন্য একটা গর্ব করার মতো একটা প্রজেক্ট হবে। অ্যাটলিস্ট নেক্সট 100 ইয়ার্স আমরা এই প্রজেক্টের ভায়াবিলিটি এনশিওর করে আমরা করব। তো সব দিক থেকে চিন্তা করে প্রজেক্টটাকে আসলে ওয়ার্ল্ড ক্লাসই করা হচ্ছে। এবং সবচাইতে বড় কথা হলো এই বে টার্মিনাল দিয়েই কিন্তু আমাদের ডাইরেক্ট শিপিংয়ের রাস্তা ওপেন হয়ে যাবে। ইউরোপ, তারপরে আপনার ফার ইস্ট, এদিকে আমরা সরাসরি এখন জাহাজ পাঠাতে পারি না, তখন কিন্তু এখান থেকে আমরা শুরু করতে পারি। এবং এইটা হইলেই হাই এন্ড প্রোডাক্ট যেইগুলো বাংলাদেশে আসার কথা, বাংলাদেশ আমরা চাচ্ছি একটা রিজনাল ম্যানুফ্যাকচারিং হাব হইতে। ঠিক আছে, তো ম্যানুফ্যাকচারিং হাব হইতে গেলে অবশ্যই আমাদের স্পিড টু মার্কেট থাকতে হবে। এবং স্পিড টু মার্কেটের জন্য 24/7 অপারেশন লাগবে, বড় জাহাজ অপারেট করতে হবে এবং সেখানে আপনার এফিশিয়েন্ট অপারেশন হতে হবে, গ্লোবাল যে কমপ্লায়েন্ট মেনটেন করে। তো সেই আলোকেই কিন্তু বে টার্মিনাল হচ্ছে। এবং বে টার্মিনাল হলেই কিন্তু বাংলাদেশে দেখবেন যে ইনভেস্টমেন্টের একটা জোয়ার বয়ে যাবে। সারা পৃথিবী থেকে এখানে ইনভেস্ট করার জন্য আমাদের সাথে অনেক বড় বড় কোম্পানি যোগাযোগ করছে। একটাই সমস্যা হলো, আমাদের বটলনেক এখন হলো বর্তমান পোর্ট। এবং আমাদের এই বক্তব্যের ভিতরে আজকে এসছে, যেটা আপনারা শুনেছেন, যে প্রতিদিন $1 মিলিয়ন আমাদের লস হচ্ছে এই বে টার্মিনাল না করার জন্য। বৈঠকে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরাও এই প্রকল্প নিয়ে আসার কথা জানান। বলেন, বাংলাদেশের গেম চেঞ্জার হবে এই টার্মিনাল। Many potential contractors, even all around the world, are interested into this project. So it shows a good testimony how important Bay Terminal is. সভায় জানানো হয় $3 বিলিয়ন বিনিয়োগে নির্মিত হচ্ছে এই বে টার্মিনাল। এটি চালু হলে সরাসরি সমুদ্রগামী মাদার ভেসেল থেকে পণ্য দিনরাত 24 ঘন্টা লোড আনলোড করা যাবে। বন্দরে ভিড়তে পারবে 1500 মিটার ড্রাফটের বড় জাহাজও। এছাড়া তৈরি হবে 13,500 নতুন কর্মসংস্থান। আগামী বছরের জুন মাসেই টেন্ডার আহ্বান করবে বন্দর কর্তৃপক্ষ। 3টি টার্মিনালের মধ্যে 2টি চালু হবে 2030 সালে, অন্যটি 2035 সালে। আমজাদ হোসেন, BTV নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে শীতের আগেই বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সর্দি, কাশি ও জ্বর আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে বয়স্ক নারী পুরুষ। শীত মৌসুমে ভাইরাসজনিত ফ্লুতে আক্রান্ত হবার ঝুঁকিতে থাকে শিশু ও বয়স্ক মানুষ। তাই শীতকালীন রোগের প্রাদুর্ভাব কমাতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। সুরেশ কুমার দাসের প্রতিবেদন। চিকিৎসকদের মতে দেশে সাধারণত 2টি ফ্লু মৌসুম হচ্ছে মার্চ এপ্রিল এবং আগস্ট সেপ্টেম্বর। আগস্ট সেপ্টেম্বরের ফ্লু মৌসুম শীতকাল পর্যন্ত প্রলম্বিত হয়, যখন সব বয়সের মানুষ সর্দি, কাশি ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়। ভাইরাসজনিত ফ্লুগুলো সাথে বিভিন্ন ধরনের ফ্লু ইনফ্লুয়েঞ্জাগুলো, তারপর সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, কোভিড, এটা তো আছে ভাইরাসজনিত। ছত্রাকজনিত চামড়ায় এবং স্ক্যাবিস এবং ফাঙ্গাস এটা হতে পারে। তারপরে হচ্ছে অ্যালার্জেনজনিত, ওই যে এই সময় যে শীতকালীন যে অ্যালার্জেনগুলো, অ্যাজমা এবং COPD বাড়ে। শীতকালে শিশুরা শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার মতো মারাত্মক রোগে আক্রান্ত হয় বেশি। অন্যদিকে বয়স্ক নারী পুরুষও শীতকালে ঝুঁকিতে থাকে বেশি। এই জন্য শীতের রোগ প্রতিরোধে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। পাশাপাশি নিতে হবে সময় মতো চিকিৎসা।
এটা আসলে এক্সট্রিম অফ এজ বলি আমরা, হয় ছোট বাচ্চা বেশি এবং বয়স্ক এই দুটো গ্রুপটা বেশি ভালনারেবল, বেশি আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে। বাচ্চাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বয়স্কদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারাই বেশি আক্রান্ত হয়। শীতে শিশুদের ব্যাপারেও যত্নবান হওয়া ও তাদের ঠান্ডার প্রকোপ থেকে রক্ষার পরামর্শ চিকিৎসকদের। এই সময় শিশু স্বাস্থ্য ঝুঁকিমুক্ত রাখতে সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করা প্রয়োজন বলে জানান চিকিৎসকগণ। এখন যেহেতু শীতকাল আসতেছে, শীতকালের আগের মুহূর্তে আমাদের বাচ্চাদের এখন শ্বাসটানের রোগীটা বেশি বেড়ে গেছে। শ্বাসটানে বিশেষ করে শ্বাসটান, সর্দি, কাশি, নাক দিয়ে পানি, বাচ্চাদের শ্বাসকষ্টটা বেশি দেখা যাচ্ছে। সবাইকে বলবো আপনারা যতটুকু পারেন বাচ্চাদেরকে দেখে শুনে রাখবেন। শীতকাল কিন্তু সর্দি, কাশি, শ্বাসকষ্ট, সাইনোসাইটিসের মতো রোগ ছড়িয়ে পড়ার মৌসুম। এমনকি শীতকালে বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকিও। তাই শীতের আগে থেকে প্রয়োজন বাড়তি স্বাস্থ্য সচেতনতা। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এই পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় আরও 236 ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে, আহত হয়েছে 600-র বেশি। গত 24 ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে আরও 3 ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজার ধ্বংসস্তূপ থেকে আরও 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাছাড়া ইসরায়েলি হামলায় আহত আরও 1 ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। গাজায় সর্বশেষ নিহতদের মধ্যে গাজার উত্তরাঞ্চলে সুজায়া এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় আহত 1 ব্যক্তিও রয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নিহত ওই ব্যক্তি যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী নির্ধারিত ভূখণ্ডের সীমানা ইয়েলো লাইন লঙ্ঘন করেছিল। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায় নিহত ওই ব্যক্তি ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে হুমকি হিসেবে বিবেচনা করে তার উপর বিমান হামলা চালানো হয়। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত গাজার ধ্বংসস্তূপ থেকে 500 ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে গতকাল সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে আরও 3 ইসরায়েলি বন্দীর মরদেহ হস্তান্তর করা হয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলকে এখন প্রতি একজন ইসরায়েলি বন্দীর মরদেহের বিনিময়ে 15 জন ফিলিস্তিনি বন্দীর মরদেহ হস্তান্তর করতে হবে। সামরিক আগ্রাসনের পর এবার অর্থনৈতিক যুদ্ধের সম্মুখীন হচ্ছেন গাজাবাসী। সম্প্রতি গাজায় ব্যাংক খুললেও নেই নগদ অর্থ, আর নগদ অর্থের ঘাটতিতে স্থবির হয়ে পড়েছে সেখানকার ব্যাংকিং খাত। এ অবস্থায় কেউ কেউ কাটা ছেঁড়া টাকা মেরামত করে জীবিকা নির্বাহ করছে, কেউ বা পণ্যের বিনিময়ের মাধ্যমেও মেটাচ্ছেন নিত্যপণ্যের চাহিদা। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। যুদ্ধবিধ্বস্ত গাজায় বেঁচে থাকার তাগিদে অনেকে পুরনো ছেঁড়া নোট মেরামত করে সামান্য উপার্জন করছে, কেউ আবার মোবাইল অ্যাপে অর্থ পাঠিয়ে কিনছে ডিম, চিনি কিংবা এক টুকরো রুটি। সেখানেও গুনতে হচ্ছে মোটা অঙ্কের বাড়তি ফি। গাজায় যুদ্ধবিরতির ঘোষণায় ইসরায়েলের বিমান হামলা ও অবরোধের ভয়াবহতা কিছুটা কমলেও নগদ অর্থের তীব্র সংকট ফিলিস্তিনিদের জন্য নতুন এক যন্ত্রণায় পরিণত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবিরতির 6 দিন পর গত 16 অক্টোবর গাজার ব্যাংকগুলো খুলতে শুরু করে, কিন্তু ব্যাংকের সামনে মানুষের দীর্ঘ সারি গড়ালেও অধিকাংশই হতাশ হয়ে ফিরছেন খালি হাতে। এখন ব্যাংকে লেনদেন করতে 2 বা 3 দিন যেতে হয়, পুরোটা সময় দাঁড়িয়ে থাকতে হয়। এত কিছু করে 400 থেকে 500 শেকেলের মতো তুলতে পারি। বর্তমানে অতি উচ্চ মূল্যের বাজারে কেনা যায় বলেন, আমরা আর পারছি না। গাজার মানুষের দৈনন্দিন প্রায় সব লেনদেনই এখন নগদ অর্থের উপর নির্ভরশীল। বাজারে খাবার কেনা থেকে শুরু করে বিদ্যুৎ বা পানির বিল পরিশোধ সবকিছু নগদ অর্থে করতে হচ্ছে। কিন্তু 2023 সালের অক্টোবর মাসের পর থেকে ইসরায়েল সেখানকার ব্যাংক নোট সহ অধিকাংশ পণ্যের প্রবেশ বন্ধ করে দেয়। গাজার অর্থনীতিবিদ মোহাম্মদ আবু জায়াব জানান, এখানকার ব্যাংকগুলো খোলা, কিন্তু কার্যত সবকিছুই ইলেকট্রনিক লেনদেনের মধ্যেই সীমাবদ্ধ। কোনো জমা বা নগদ টাকার লেনদেন হচ্ছে না। মানুষ বাধ্য হয়ে কিছু লোভী ব্যবসায়ীর কাছে যায়, তারা বেতনের টাকা নগদে তুলে দেয়।
কিন্তু 20% থেকে 40% পর্যন্ত কমিশন কেটে রাখে। কয়েকজন ফিলিস্তিনি এই নগদ সংকটের মধ্যেও টিকে থাকার এক উপায় নিয়ে কাজ করছেন। 40 বছর বয়সী মানাল আল সাইদি ছেঁড়া ফাটা ব্যাংক নোট ঠিক করেন। এর বিনিময়ে তিনি সামান্য কিছু অর্থ উপার্জন করেন। আমি কাজ করে 20 থেকে 30 সেকেল পাই। তারপর এক টুকরো রুটি, কিছু মটরশুঁটি বা যা পাই তা নিয়ে বাড়ি ফিরি। সবজি বা ভালো কিছু কেনার সামর্থ্য নেই, শুধু টিকে থাকার মতোই আয় হয় এখান থেকে। নগদ অর্থের প্রকট অভাবে জিনিসপত্র কেনাবেচার বদলে মানুষ আবার ফিরে যাচ্ছে বিনিময় ব্যবস্থার দিকে। অন্যান্য জিনিসের বদলে নিচ্ছে খাবার কিংবা ঔষধ। ইসরায়েলের রক্তক্ষয়ী আগ্রাসনে স্থানীয় অর্থব্যবস্থা ভেঙে পড়ায় এই সংকটের মূল কারণ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত 20 দফা শান্তি পরিকল্পনাতে গাজার ব্যাংকিং ব্যবস্থা বা অর্থনৈতিক অবকাঠামো পুনর্গঠনের কোনো রূপরেখা নেই। ফলে যুদ্ধবিরতি চলমান থাকলেও নগদ টাকার জন্য স্থানীয়দের লড়তে হচ্ছে এক অসহনীয় লড়াই। এমন আর্থিক অভিশাপ নিয়ে কতদিন টিকবে স্থানীয় বাজার ব্যবস্থা? কিভাবে ফিরবে গাজার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা? সেসব নিয়ে দেখা যায়নি কোনো আশু সমাধানের আশা। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ, ইন্টারন্যাশনাল ডেস্ক। গতরাতে আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজার ই শরীফের কাছে আঘাত হানা 6.3 মাত্রার ভূমিকম্পে এ পর্যন্ত 20 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রাত 2টায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে বাল্ক এলাকার তালেবান মুখপাত্র জানান, তিনি বিভিন্ন স্থান থেকে জনগণের আহত হওয়ার এবং ছোটখাটো দুর্ঘটনার খবর পেয়েছেন। তালেবান মুখপাত্র জানান, বিভিন্ন ভবনের ছাদ থেকে পড়ে যাওয়ার ফলে এসব আঘাত পাওয়ার ঘটনা ঘটে। তবে মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পে ব্যাপক ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটেছে এবং ব্যাপক হতাহতের ঘটনা ঘটতে পারে। উল্লেখ্য, আফগানিস্তানের অন্যতম বড় শহর মাজার ই শরীফে প্রায় 5 লাখ লোক বসবাস করে। ভূমিকম্প আঘাত হানার পর শহরের অধিকাংশ অধিবাসী প্রাণ ভয়ে রাস্তায় নেমে আসে। আবার দেশের খবর। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার শিলছড়ি আনসার ব্যাটালিয়নে আসন্ন জাতীয় নির্বাচনে ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের সনদপত্র বিতরণ করা হয়েছে। সকালে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। শিলছড়ি আনসার ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আনসার বাহিনীর উপমহাপরিচালক ও চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জ কমান্ডার ডক্টর মোহাম্মদ সাইফুর রহমান, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ, শুভলং আনসার ব্যাটালিয়নের পরিচালক আসলাম শিকদার, বড়ইছড়ি আনসার ব্যাটালিয়নের পরিচালক নাজমুল হোসেন এবং রাঙ্গামাটি জেলা কমান্ড্যান্ট আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে ভার্চুয়াল কনফারেন্সে কাপ্তাইয়ের শিলছড়ি আনসার ব্যাটালিয়ন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। শেয়ার বাজারের খবর। একদিনের ব্যবধানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে। আজ শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,225.59, যা গতকালের চেয়ে শতকরা 0.61% কম। এছাড়া সিএসসি 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,666.87, যা গতকালের চেয়ে শতকরা 0.03% কম। আজ 193টি কোম্পানির শেয়ারের 30,43,391টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 24,53,00,00,000 টাকারও বেশি। এর মধ্যে 42টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 125টির কমেছে এবং 25টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। পরবর্তী ২৪ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪.৮ ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় ৫টা ৫৯ এবং সূর্যাস্ত ৫টা ১৪ মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর ৬টা ৭ মিনিটে, ভাটা বেলা ১১টা ৪০ মিনিটে এবং পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে।